তোফায়েল আহমেদ মারা গেছেন আমরা সবাই জানি। যিনি নিজেকে সর্বদা আওয়ামী লীগের তোফায়েল, নৌকার তোফায়েল বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো এই বর্ষিয়ান রাজনীতিবিদ, মহান নেতা, কালজয়ী বীর পুরুষ বলবো আমি। ৬৯-এর গণ অভ্যুত্থানে তার কি অবদান, মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে তার কি অবদান, এই ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত সময়ে আসলে আলোচনা করা সম্ভব না। তাছাড়া এই মুক্তিযুদ্ধ, এই রাষ্ট্রের গঠন, এই রাষ্ট্রের জন্মের সাথে তোফায়েল আহমেদের ইতিহাস, তার অবদান কতটা জড়িত, এই হিস্ট্রি কম বেশি আমরা সবাই জানি। তাই আজকে এই হিস্ট্রি নিয়ে আলোচনা করছি না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো তোফায়েল আহমেদের মৃত্যুর সংবাদ যখন ফাইনালি বিশ্বস্ত সূত্রে মিডিয়ায় আসা শুরু করলো, তারপর থেকে যা কিছু ঘটতে দেখলাম, যা কিছু ঘটেছে চোখের সামনে, গত ৩-৪ দিন ধরে একটু অবজার্ভ করতেছিলাম, সোশ্যাল মিডিয়াগুলোতে চোখ রাখতেছিলাম যে কি হচ্ছে তোফায়েল আহমেদের জানাজা, তার দাপন কে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করে। এই পরিস্থিতি দেখে কিছু প্রশ্নের উদয় হয়েছে আমার, যে রাজনৈতিক দলগুলো বর্তমানে তাদের রাজনৈতিক আদর্শ, তাদের দলের নেতাকর্মীদের বিশেষ করে যে মেন্টালিটি, তাদের যে চিন্তাধারা, তাদের অ্যাটিটিউডের যা অবস্থা, কোন দিকে যাচ্ছে আমাদের দেশ, আমাদের দেশের রাজনীতি। রাজনীতি দিন বাই দিন মনে হচ্ছে যে আক্রমণাত্মক হয়ে উঠছে, প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে, হিংসা পরায়ণ হয়ে উঠছে। কে কাকে কতটা আক্রমণ করতে পারি, ইনসাল্ট করতে পারি, অপমানিত করতে পারি, এই প্রতিযোগিতায় যেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন উঠে পড়ে লেগেছে। যদি ঘটনাগুলি একটু ধারাবাহিকভাবে আসি, তোফায়েল আহমেদের ফার্স্ট জানাজা ধানমন্ডিতে হলো, তারপরে জয় বাংলা স্লোগান দেয়া হলো। সেখানে প্রশ্ন থাকতে পারে যে জানাজার মাঠে এসে এই ধরনের স্লোগান দেয়া উচিত কি অনুচিত, যাই হোক সেই আলোচনায় না যাই। স্লোগান দেয়া হলো, তারপরে পুলিশ সেখানে আক্রমণাত্মক হয়ে উঠলো, লাঠিচার্জ করলো, গ্রেফতার করলো। এটা আসলে কেন? এর আগে চট্টগ্রামেও দেখেছিলাম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে লাঠিচার্জ এবং গ্রেপ্তার। তার আগে ৭ই মার্চে ইমি সহ বেশ কয়েকজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই ৭ই মার্চের ভাষণ কেন বাজানো হয়েছে সেই জন্য, এবং তাদেরকে বেশ কয়েক মাস কারাগারেও রাখা হয়েছিল। এটা কেন? বর্তমান সরকারের অবস্থান দেখেও অস্পষ্ট অনেকটা যে এই সরকার আসলে কি চায়। সরকার দাবি করছে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, তারা দাবি করে তাদের বিএনপির দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তাহলে জিয়াউর রহমান নিশ্চয়ই এই জয় বাংলা স্লোগান দিয়েই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো সেই জয় বাংলা স্লোগান বর্তমান বিএনপির ধারণ করতে সমস্যাটা কোথায়? ধারণ করতে পারছে না কেন, সহ্য করতে পারছে না কেন? জয় বাংলা স্লোগানে কি বর্তমান বিএনপি সরকার ভয় পাচ্ছে? এত ভয় কিসের? তারা যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে থাকে। জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের একক কোনো স্লোগান না, এটি আমাদের দেশের স্লোগান, আমাদের জাতীয় স্লোগান, আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার সংগ্রামের স্লোগান। তাহলে সেই জয় বাংলা স্লোগান মানে নিতে বিএনপির এত সমস্যা কেন? বিএনপি ভয় পাচ্ছে কেন? ভয়টা কিসের তাদের? জয় বাংলা স্লোগানে যদি বিএনপি ভয় পায়, তাহলে আনন্দিত হচ্ছে কোন স্লোগানে? মানে সেটাও একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। যাই হোক, এই প্রশ্নটি থাকলো যে জয় বাংলা স্লোগানে বিএনপির আপত্তিটা কোন জায়গায়। এরপরে দেখলাম ভোলার স্থানীয় ছাত্রদল, যুবদল তারা বিভিন্ন ধরনের স্লোগান দিল যে তোফায়েলের দাফন ভোলায় হবে না, ভোলায় করতে দেয়া হবে না। মানে কি বিএনপির ছাত্রদল, যুবদল, মানে কি এরা কি ইতিহাস ভুলে গেছে না রাজনৈতিক ইতিহাস জানে না? তোফায়েল আহমেদ কি? তোফায়েল আহমেদ কে? এটা কি তারা ভুলে গেছে নাকি? যদিও পরবর্তীতে বিএনপির সেখানকার স্থানীয় মূল দলের নেতাকর্মীরা এসে তাদের সেই ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। তো এই তো ছিল বিএনপির অবস্থান আমরা দেখলাম। তারপরে আরেকটা পয়েন্টে আসি, সেটা হলো যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বট বাহিনী নামে যে বাহিনী রয়েছে, অসংখ্য আইডি থেকে দেখা গেল যে হাহা রিয়াক্ট, তাদের উল্লাস,
মানে একজন মুসলমান মারা গেলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়, আবার অমুসলিম মারা গেলে যে আরেকটা আরবি বাক্য পড়া হয়, ফেন্নামা জাহান্নামা খালেদিন, এই ধরনের। তো অনেক আইডি থেকে দেখা গেল যে ফেন্নামা জাহান্নামা খালেদিন এই ধরনের একটা আরবি সেন্টেন্স লেখার চেষ্টা করছে তারা, এবং মারা গেছে তাতে তারা উল্লাস করছে, আনন্দিত হচ্ছে, হাহা রিয়াক্ট দিচ্ছে। তো এই গত ২-৩ দিন ধরে এদের বেশ কিছু আইডিতে আমি একটু ঢুকে দেখার চেষ্টা করলাম যে এরা আসলে কারা। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো, এদের সবার আইডিতেই দেখলাম ঢোকার পরেই দেখা যাচ্ছে সেখানে হয় কোরআনের কোনো আয়াতের অনুবাদ, হাদিস লেখা আছে। একটু স্ক্রল করলে তাদের প্রোফাইলে দেখা যাচ্ছে যে তারা একটা ইসলামী দলের নেতাকর্মী বা ইসলামী দলের নির্বাচনে, মানে ক্লিয়ার বলা যায় জামাত শিবিরের দলের নেতাকর্মী বেশিরভাগ, এবং তারা তাদের সেই দলের প্রচার প্রসার সবকিছুই সেখানে স্পষ্ট রয়েছে। তো প্রশ্নটা রইল, তারা নিজেদেরকে ইসলামী দলের নেতাকর্মী বলে বিশ্বাস করে, তো এটা কোন ইসলাম? যে একজন মানুষ মারা গেছে তাকে তারা জোর করে অমুসলিম বানিয়ে দিচ্ছে, বা অনেক ইসলামী মোটামুটি নিজেদেরকে শায়েক টায়েক বলার চেষ্টা করে, এই ধরনের কয়েকজনে দেখলাম ফেসবুকে পোস্টও দিয়েছে যে তোফায়েল আহমেদ মুসলমানই না, তার জানাজা হওয়ারই দরকার নেই, তার দাফন হওয়ারই দরকার নেই। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এই বাংলাদেশে বসে করছে, আর এই সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। এই সরকার জয় বাংলা স্লোগান যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এগুলো এখন দেখতে হচ্ছে। আর এই যে কমেন্টগুলো বা হাহা রিয়াক্টগুলো দেখলাম, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। কিছুদিন আগে যে জুলাই যোদ্ধা নামে ওই কি কায়সা, মানে নামটা তো পুরো মনে নেই, কায়সার নামে একজন মেয়ে মারা গিয়েছিলেন। সেই সময় কিন্তু আবার একটা গ্রুপ হাহা রিয়াক্ট দিয়েছিল বা উল্লাস করেছিল, কিন্তু সেই হাহা রিয়াক্ট বা উল্লাসের আইডিগুলোতে ঢুকলে আবার বেশিরভাগ দেখা গেছিল যে নৌকা, আওয়ামী লীগ বা এই ধরনের মতাদর্শের লোক। তো এই জায়গাটায় এসেই আমি বলছিলাম যে আমাদের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে। বিরোধী দলের বিরোধী মতের মানে মানুষ রাজনীতি করলে রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু বিরোধী দল মতের কেউ মারা গেলে, মৃত্যুর পরে একটা মানুষকে নিয়ে এই ধরনের উল্লাস করা, সেটা জুলাই যোদ্ধা মারা যাওয়ার পরেও যেমন দেখলাম উল্লাস করতে, নৌকা, আওয়ামী লীগ, শেখ হাসিনা এই ধরনের ছবিযুক্ত বিভিন্ন আইডি থেকে, আর এখন তোফায়েল আহমেদের মতো বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুর পরেও দেখলাম উল্লাস করছে, যেখানে ইনসাফের রাজনীতি, জামাত শিবির, ধর্মীয় ট্যাগ, কোরআন হাদিস যাদের আইডিতে, তারা এই ধরনের উল্লাস করে বেড়াচ্ছে। তো চিন্তার বিষয়টা এই জায়গায় যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের আদর্শ, তাদের অ্যাটিটিউড, তাদের চিন্তাধারা এতটা আক্রমণাত্মক হয়ে উঠছে যে একটা মানুষ মৃত্যুর পরেও এদের আক্রমণ থেকে মুক্তি পাচ্ছে না। তাহলে রাজনীতির ভবিষ্যৎটা কোথায়? আরেকটা বিষয় বলে শেষ করছি। এই যে জামাত শিবির বা তাদের বট আইডি, এদের পক্ষ থেকে যে এই যে হাহা রিয়াক্ট বা উল্লাস, তাদের যে হিংসা ছড়ানো, এক্ষেত্রে তারা যে ন্যারেটিভটা প্রতিষ্ঠা করতে চায়, সামনে যে ন্যারেটিভটা রাখছে সেটি হলো আব্দুল মালেকের হত্যা। তারা বলছে তাদের ভাই শহীদ আব্দুল মালেক। তো জামাত শিবিরের যে কেউ মারা গেলেই তো শহীদ হয়ে যায়, শহীদ সংজ্ঞাটা এতটা সহজ তাদের কাছে কিভাবে, সেটা তারাই হয়তো বলতে পারবে। যাই হোক, সেই আলোচনায় না যাই। তো তাদের সেই শহীদ আব্দুল মালেক ভাইয়ের খুনি হলো তোফায়েল আহমেদ। তো এই যে ন্যারেটিভটা তারা প্রচার করছে, এটা কতটুকু সত্য? সেই সময়কার সমসাময়িক পেপার পত্রিকায় যথেষ্ট এভিডেন্স রয়েছে যে সেই সময়ে দুই ছাত্র সংগঠনের ব্যাপক সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়ে অনেকেই আহত হয়েছে এবং এই আব্দুল মালেক মারা গেছেন। তো এটা একটা সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়ে, কিন্তু সেটাকে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে ইনু, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ এরা মিলে টার্গেট করে এই আব্দুল মালেককে খুন করেছে। তো এই নিয়ে পরে সময় পেলে ডিটেলস আলোচনা করব। আমি জাস্ট সেই সময়কার ছাত্র সংঘ, মানে শিবিরের প্রাক্তন যে সংগঠনের নাম ছাত্র সংঘ, সেই ছাত্র সংঘের সেই সময়কার দায়িত্বপ্রাপ্ত
পোস্টেড একজন নেতা মঈনুদ্দিন, তার মুখ থেকেই আপনারা শুনে নেন যে তোফায়েল আহমেদ আসলেই খুনি কিনা, বা এই আব্দুল মালেকের খুনের সাথে তোফায়েল আহমেদের সরাসরি কোনো সম্পর্ক আদৌ আছে কিনা। তারপরে আপনারা আপনাদের মতামত দিন। শহীদ মালেকের কথা আপনি উল্লেখ করেছেন এবং আপনার বইতে তোফায়েল আহমেদের কথা উল্লেখ আছে ডাকসুর ভিপি হিসেবে। শহীদ মালেককে হত্যাকারী হিসেবে কি তোফায়েল আহমেদের নাম আসে? আপনি কি লিখেছেন? না, তোফায়েল হত্যাকারী নয়, তবে ওই ঘটনাটা যে এখানে হয়, এটা টিএসসি তে মিটিং ছিল, এর ঘটনা একটু আরো লম্বা। এর কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে নিপাতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিবেট ছিল এই টপিকের উপর, এডুকেশন পলিসির উপরে, যেটা তখনকার গভর্নমেন্ট একটা রিপোর্ট পাবলিশ করছিল, সেই রিপোর্টের উপরে আলোচনা ছিল। সেই আলোচনায় আব্দুল মালেক বক্তৃতা করেন এবং খুব ভালো করেন আর কি কোনো বক্তৃতায়। এরপরে ওরা ভোটাভুটি করছিল, এর পক্ষে কজন বিপক্ষে কজন দেখার জন্য। তো ভোটাভুটিতে আমরাই জিতে যাই আর কি। ঠিক আছে, তো এটাতে মানে মন খারাপ করে ডাকসু পরে টিএসসি তে পাল্টা মিটিং রাখে 12ই অগস্ট, 12 তারিখে। তো সেটাতে তোফায়েল সভাপতিত্ব করছিলেন, আর আমরা তখন বক্তৃতা করতে চাইলাম, আমাদেরকে পারমিশন দিতে পারলো না, বললো যে অন্যরা রাজি হবে না, আপনারা একটু করে যান, সফর করে যান, ইত্যাদি ইত্যাদি। পরে যখন মোজাহিদুল ইসলাম সেলিম পয়লা বক্তৃতা করতে শুরু করলো, সে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে, আমরা আপত্তি করলাম, সেখান থেকে গোলমাল শুরু হয়ে গেল। সেই গোলমালে প্রথম দিকে তারা হল ছেড়ে পালাইছিল, পরে আমরা যখন বেরিয়ে আসলাম, রেস কোর্সের মাঝামাঝি ঘেরাও করে তারা পিটায় আব্দুল মালেক আর এক ভাই গাজী ইদ্রিস, এদের দুজনকে মানে প্রায় মরার মতোই ফেলে রাখে আর কি। তারপরে হসপিটালে দেওয়া হয়। ইদ্রিস বেঁচে গেছে, কিন্তু আব্দুল মালেক শহীদ হয়ে যান 3 দিন পরে। আচ্ছা আচ্ছা। যেমন সাবেক আমির মতিউর রহমান নিজামী 69 শহীদ আসাদের জানাজা পড়িয়েছেন। তিনি তখন সাবেক আমির না, তখন তিনি ছাত্র সংঘের নেতা, ইসলামী ছাত্র সংঘের নেতা হিসাবে। আসলে আমি লিখছি যে তোফায়েল আমাকে বললো যে আপনাদের কাছে তো মৌলানা আছে, একজন মৌলানা দেন জানাজা পড়ানোর জন্য। তো আমি বললাম যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। নিজামী ভাই কে রিকোয়েস্ট করলাম, তো উনি জানাজা পড়াচ্ছেন আর কি, পল্টন ময়দানে।